প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে আরও একটি নতুন পর্ব, নতুন একটি বিকেল, নতুন একটি দিন এবং সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমি ইভান সাই শুরু করছি আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই সবাই ভালো আছো। শুরুতে বরাবরের মতোই কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। আজ আমরা জানাবো আব্দুল জব্বার খান সম্পর্কে। বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার আব্দুল জব্বার খান বর্তমান মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জন্মগ্রহণ করেছেন তিনি। 1956 সালে তাঁর পরিচালিত মুখ ও মুখোশ চলচ্চিত্রটি পশ্চিম পাকিস্তান থেকে তৈরি প্রথম চলচ্চিত্র এবং পরিচালনার পাশাপাশি সেই চলচ্চিত্রে তিনি মূল চরিত্রে অভিনয় করেছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের চলচ্চিত্র প্রদর্শন ও পরিবেশনার সাথেও জড়িত ছিলেন তিনি। 1993 সালের 28 ডিসেম্বর মানে আজকের দিনে মৃত্যুবরণ করেন সেই গুণী মানুষ। তাকে আমরা পুরো এনটিভির পরিবারের তরফ থেকে শ্রদ্ধা জানাই। চলচ্চিত্রের কথা বলছিলাম, আজ আমাদের সাথে চলচ্চিত্রেরই একজন মানুষ আছেন অতিথি হয়ে, তিনি চিত্রনায়ক সানজু জম। তার সাথে কথা বলবো এবং তোমাদের জন্য আয়োজন, ফোন করবে, তোমাদের সাথে কথা হবে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কেমন লাগছে আমাদের এই আয়োজনে এসে? মূলত বাচ্চাদের জন্য এই অনুষ্ঠান, তারপর এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আর যেহেতু এটা বাচ্চাদের প্রোগ্রাম, আমি বাচ্চাদের এমনিতে অনেক পছন্দ করি। আচ্ছা, সো আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা, খুবই একটা বিশেষ দিনে আপনি আজকে এখানে এসেছেন। আমি জানি যে কাল থেকে শুরু হচ্ছে নতুন একটি চলচ্চিত্রের কাজ, যেখানে আপনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। সেই চলচ্চিত্র সম্পর্কে একটু শুনতে চাই। আসলে আমাদের দেশে মৌলিক গল্পের খুব অভাব, তো অনেকদিন পরে মনে হচ্ছে একটা মৌলিক গল্পের কাজ করতে যাচ্ছি। এই গল্পটিতে আমরা 5টা ফ্রেন্ড থাকি, যাদের লাইফ স্টাইল এক এক ধরনের, এক এক রকম। সো ওখান থেকে মানে হয় না, মানুষের লাইফে নানা রকম ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন চলে আসে। সো ওটা থেকে বের হওয়ার জন্য মানে মানুষ কি করতে পারে, তারপরে দেখা যায় যে ওটা সার্ভাইভ করতে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। সো একদম এসব একটা ব্যাপার নিয়ে এই নানান ঘটনার মাঝখান থেকে গল্পটা এগিয়ে যায়। চলচ্চিত্রের নাম হচ্ছে বন্ধন। কারা কারা কাজ করছে এবং কার? আমি প্রথমে বলতে চাই, এটা হচ্ছে কি লাইফ টেকনোলজির করা, আর এটা ডিরেকশন দিচ্ছে হচ্ছে অনন্য মামুন ভাই। আর আমার কোয়ার্টিস্ট হিসেবে আছেন স্পর্শিয়ার প্রথম এরকম বাণিজ্যিক চলচ্চিত্র, প্রথম, হ্যাঁ, ওর ফার্স্ট। তারপর শিপন মিত্র আছে, এমি আছে, তারপর মৌমিতা নামে একজন আছে, কলকাতায় থাকে। তারপরে এবারের মানে সুপার হিরো বলে ফ্রেন্ড হ্যান্ডসাম থেকে হচ্ছে তন্ময় আছে। সো একটা টিম আছে, দেখে মানে এর মধ্যে অনেকে নতুন আছে। সো দেখে সবার ভালো লাগবে আমার মনে হয়। নিশ্চয়ই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মৌলিক গল্পের কথা বলছিলাম। তো কালকে থেকে কোথায় শুটিং শুরু হচ্ছে এবং শুটিং পরিকল্পনা? আমরা পুরান ঢাকা থেকে শুরু করছি। কালকে বেসিক্যালি আমরা কয়েকটা স্পটে গিয়ে শুটিং করব। সো আস্তে আস্তে আপনারা জানতে পারবেন যে আসলে আমরা কোথায় গিয়ে শুটিং করছি। আচ্ছা, এখানে আপনার চরিত্র সম্পর্কে বলা যাবে কিনা? স্পেসিফিক আপনার চরিত্রটা কেমন? ওয়েল, স্পেসিফিক বলতে গেলে যে দেখা যায় যে আমার বাবা অলওয়েজ আমাকে মানে একটা এমবিবিএস ডাক্তার বানাবে। সো আমার পড়ালেখা ভালো লাগে না, যেটা হয় আমাদের, আমি অন্য কিছু হতে চাই। যেমন ছোট থেকে আমার শখ যে বড় হয়ে অ্যাক্টর হব। আচ্ছা, সো এর উপরে বেস করে আসলে আমার ব্যাপারটা অনেক মজা আছে, মশলা আছে। বুঝতে পারছি কৌশলগত কারণে অনেক কিছু এখন বলতে চাচ্ছেন না। ছোট থেকে চলচ্চিত্রের কাহিনীতে দেখা যাচ্ছে যে আপনি অ্যাক্টর হতে যাচ্ছেন, তো সেই প্রসঙ্গ ধরে একটু জানতে ইচ্ছে করছে যে আসলে ছোট থেকে মানে একেবারে রিয়েলিটিতে এরকম একটা হওয়ার ইচ্ছা ছিল? সত্যি বলতে আসলে হ্যাঁ, ব্যাপারটা এরকমই। মানে যখন ছোট থাকতে নানা রকম মুভি দেখতাম, তখন স্বপ্ন ছিল যে আসলে এগুলো কিভাবে করে তারা, আমি করলেই বা কি করতাম। তো বেসিক্যালি ওই বেসটা থেকে যখন আমি বড় হলাম, সামহাও আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফ্যাশন। তখন আঙ্কেল কি চাইতেন ছোটবেলায়? সে কি চাইতেন ডাক্তার হন এরকম? হ্যাঁ, আমার মা চাইতো গল্পের সাথে মিলে গেছে। হ্যাঁ, একদম। আমার মা চাইতো আমি ডাক্তার হই, আমার বাবা চাইতো যে আমি ভালো কিছু করি, ভালো একটা জব করব, মানে এরকম একটা ব্যাপার ছিল। সো আসলে একদমই মজার ব্যাপার আমার ফিল্মের সাথে মিলে গেছে যে আমি আসলে না ওই জায়গাগুলোতে কমফোর্টেবল ছিলাম না। আমার অলওয়েজ মানে ইচ্ছে ছিল যে আমি যেটা করে কমফোর্টেবল, মনটা যেটা চায়, হ্যাঁ মনটা চায় যেটা। পরে দেখা গেল আস্তে আস্তে তারাও আমাকে সাপোর্ট করা স্টার্ট করলো যে না, ওর ডেডিকেশন লেভেলটা এখানে অনেক বেশি, সো ওকে এই কাজটা করতে দেই। নিঃসন্দেহে মন যেটা চায় সেটাই করা উচিত। আর ফোন আছে একটা, আমি একটু মন থেকে ফোনের দিকে যাই। কে আছো বলো তো? হ্যালো, হ্যাঁ, নামটা বলো তোমার? আমার নাম প্রিয়াঙ্কা। আচ্ছা, প্রিয়াঙ্কা কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্লাস 9। আচ্ছা, ফাইন। এবার বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে। তোমার জন্য আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে ছিলেন? বেশ কঠিন মনে হচ্ছে আমার কাছে, তবে অপশন আছে, অপশনগুলো দেখো। ক সৈয়দ গোলাম মোস্তফা, খ ল্যাম্ব ওয়াইজ, গ আনন্দচন্দ্র রায়। বলো। সৈয়দ গোলাম মোস্তফা। সৈয়দ গোলাম মোস্তফা,
উত্তরটি আমি নিলাম, কিন্তু আসলে দুঃখ নিয়ে বলতে হচ্ছে উত্তরটি হয়নি। তবে চলো আমরা জেনে রাখি, সঠিক উত্তর হচ্ছে গ আনন্দচন্দ্র রায়। আরেকটা ফোন নেই। হ্যাঁ প্লিজ। কে বলছো? ভাই আমি আকিফ, আচ্ছা, কোন স্কুল এবং কোন ক্লাসে পড়ো সেটা বলো। বিএন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ খুলনা। খুলনা, বাহ। বলো যে কোন বিভাগ থেকে তোমাকে আমি প্রশ্ন করব? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। বাংলাদেশে খেলা আছে কিন্তু, হ্যাঁ, জি জানো তো না? ঠিক আছে, প্রশ্ন হচ্ছে যে বিপিএলটা হয়ে গেল, মানে এবারের বিপিএল এ সর্বোচ্চ উইকেট নিয়েছেন ডোয়েন ব্রাভো। বলতে হবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন কে। অপশনগুলো হচ্ছে ক সাকিব আল হাসান, খ মোহাম্মদ নবী, গ জুনায়েদ খান। ভাই অপশন গ জুনায়েদ খান। জুনায়েদ খান, উত্তরটি আমি নিলাম। সঠিক, কিন্তু তুমি কি জানো যে কয়টি উইকেট নিয়েছে? ভাই ভুলে গেছি। বুঝিনি। আচ্ছা, ভাই, ভুলে গেছো, গেছি। কিন্তু উত্তর সঠিক, সমস্যা নেই। 20টি উইকেট নিয়েছিল। কিন্তু তোমার কাছে 500 টাকার বই পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে আমি করছি। প্রশ্নটি হচ্ছে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ মেডেল অর্জন করেছে কোন দল। অপশনগুলো হচ্ছে ক হাঙ্গেরি, খ যুক্তরাষ্ট্র, গ আর্জেন্টিনা। বলো। ভাই অপশন ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, উত্তর সঠিক, কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে তুমি সঠিক উত্তরগুলো কিভাবে দিলে। তোমার উত্তরই সঠিক। মোট 60টি মেডেল তারা অর্জন করছে, তার মধ্যে সোনা 4টি, রূপা 2টি এবং ব্রোঞ্জ 1টি। 1000 টাকার বই হয়ে গেল। এবার কি আরো 1000 টাকার বইয়ের জন্য খেলবে তুমি? না ভাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জন ভাই, আবার আপনার কাছে আসি একটু। ছোটবেলা থেকে আবার বড়বেলায় আসি। মাত্র কিছুদিন আগে 16ই ডিসেম্বরে মুক্তি পেয়েছে আমি তোমার হতে চাই। সেখানে আপনি অভিনয় করেছেন, নায়কের ভূমিকা অভিনয় করেছেন। ছবিটির সাড়া কেমন? এটাতে একটু নতুন কিছু আনার চেষ্টা করেছে ডিরেক্টর, অনেকটা সফলতাও পেয়েছে। বেসিক্যালি এই মুভিটা ছিল দুটো গ্যাংস্টারের লাইফ নিয়ে। তারা একটা মুখে কাজ করতেছে, মানে লাইক একটা লিডারশিপ বলা যায়, যে দুজনে একটা লিডারশিপের জন্য মানে লড়তেছে। সো ব্যাপারটা একটু মজার ছিল যে আসলে এই ক্যারেক্টারটা তো মানে বেসিক্যালি আমাদের না, তাও আমাদের প্লে করতে হচ্ছে। সো ভালো লেগেছে আর ভালো সাড়া পাচ্ছি। সেই চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে যেমনটা বলছিলেন যে সেই ক্যারেক্টারটা আমাদের না, কিন্তু আমাদের প্লে করতে হয়েছে। তো একজন অভিনেতা হিসেবে যখন চলচ্চিত্র বা বড় পর্দায় একটা দায়বদ্ধতার জায়গা থেকে ক্যারেক্টার পাওয়ার পরে নিজেকে তৈরি করার বিষয়টা বা সেই প্রিপারেশনটা কিভাবে নেন? প্রিপারেশনটা দেখা গেল যখন আমরা স্টোরি শুনি বা স্ক্রিপ্ট পাই, তখন যে জিনিসটা হয় যে চেষ্টা করি ওই ক্যারেক্টারটাকে নিজের ভিতরে একদম নিয়ে নেওয়ার জন্য, যে ফিল করি না আমি ওই ব্যক্তিটা, যে ক্যারেক্টার আমি প্লে করছি। সো যখন আমি ফিল করতে পারি যে আমি এরকম, তখন দেখা যায় যে ফ্রেন্ড সার্কেলের সাথে আছি, মাঝে মাঝে ওই রকম অ্যাটিটিউড করছে। ওরা বলে কি সমস্যা কি, সে না আমি ক্যারেক্টারে আছি। ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি তোমার হতে চাই কোথায় কোথায় শুটিং করেছিলেন, একটু শুটিং এক্সপেরিয়েন্স। আমি তোমার হতে যেতে ঢাকার নানা রকম লোকেশন ছিল। হ্যাঁ, মাউন্ট ভাইয়ের ছবি ছিল। হ্যাঁ, কক্সবাজার ছিল, নেপাল ছিল, আরো ঢাকার নানা রকম জায়গা ছিল। একেবারে শুরুর গল্পটা শুনতে চাই, কিভাবে ফিল্মে প্রথম আসা, জড়িত হওয়া বা প্রথম সিনেমা। অ্যাজ আই সেড বিফোর, যে আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফ্যাশন মিডিয়া থেকে আসা। সো ওখান থেকে মানে এটা আমার হবি ছিল যে আমি মডেলিং করব। সো মডেলিং করতে করতে তখন কি চলচ্চিত্রের কথা ভাবতেন? যদি ভালো কোনো অপরচুনিটি পাই তাহলে করবো, এরকম একটা চিন্তা ছিল। বাট মানে হবি ছিল যে আমি মডেলিং করব, এরকম একটা ব্যাপার ছিল। তো মডেলিং করতে করতে পরে চিন্তা করলাম যে এটাকে একটু সামনে এগুলো কেমন হয় এখান থেকে একটু গিয়ে। তো চিন্তা করলাম হ্যাঁ, যদি ভালো কোনো অফার আসে তাহলে ফিল্মে হ্যাঁ ইনভলভ হতে পারি। মানে কি হতো, আমাদের ফিল্মের একটা বাজে সময় গিয়েছে আগে, যার কারণে অনেক ইয়াংস্টাররা আসলে আগ্রহ প্রকাশ করতো না যে আসলে ফিল্মে যাব, আমাদের নতুনরা কি করবে, কিভাবে নিজেদেরকে উপস্থাপন করব। তো পরে আমি চিন্তা করলাম যে না, যাই, মানে কারো না কারো তো যেতেই হবে, মানে একটু সাহস দেখানোর দরকার আছে। সো আমি যখন আমাকে ডিরেক্টর একটা মুভির জন্য, আমার ফার্স্ট মুভি দ্য স্টোরি অফ সামার, ওটার জন্য আমাকে বললো, তো আমি চিন্তা করলাম, ওটা একটা হরর মুভি ছিল বাই দ্য ওয়ে, হরর অ্যাডভেঞ্চার। তো আমাকে বললো, যখন আমি স্টোরিটা শুনলাম যে হ্যাঁ একটু ডিফারেন্ট প্যাটার্নের, যদি এটাকে ঠিকমতো এক্সিকিউট করা যায় মানে খুব বেস্ট একটা কিছু হবে। সো উনি আমাকে স্ক্রিপ্ট দিল, আমি পড়লাম, দেখলাম যে হ্যাঁ ভালো, একটু নতুন একটা ব্যাপার আছে। সো ওকে, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম, এই তো এখন যাত্রা। তো এই যে
অভিনয় যখন ভাবছেন করব চলচ্চিত্র, আবারও বলছি যে অনেক বড় মাধ্যম, যে কোনো অভিনেতা বা যে কারোর শেষ স্বপ্নটা একটা মিডিয়ার শেষ। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে যখন আপনারা অভিনয়টা করছেন তার আগে যে পরিমাণ প্রস্তুতি বা প্রিপারেশন লাগে সেটা নেওয়া হয়েছে কিনা, নাকি আসার পর মনে হয়েছে যে না আরো নিজেকে তৈরি করা দরকার? ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেহেতু মডেলিং থেকে আসছি, সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারিনি। তো যখন আমি স্টার্ট করলাম তখন থেকেই পাশাপাশি আমি নিজেকে আরো মানে ডেভেলপ করার ট্রাই করছি। দেখা গেল যে আমি অ্যাক্টিং ক্লাস করছি বা ডান্স প্র্যাকটিস করছি, অ্যাকশন প্র্যাকটিস করছি, মানে এটা লেগে জরুরি আছে। আসলে, হ্যাঁ, তাই তো? জরুরি আছে, মানে সবকিছুই তো একটা প্র্যাকটিস দরকার। যেমন নিশ্চয়ই। আমি ওয়ার্কআউট করতে অনেক পছন্দ করি, মানে আমি ফিট থাকতে পছন্দ করি বেসিক্যালি। সো ফিট থাকতে হলে আপনাকে জিমে যেতে হবে, ওয়ার্কআউট করতে হবে, ব্যাপারটা এরকমই। যদি আপনার অ্যাক্টিং ক্যারিয়ার ধরে রাখতে চান তাহলে আপনার সেটার জন্য প্র্যাকটিসটা রাখতে হবে। আমাকে একটা জরুরি কাজ করতে হবে, এটা ফোন হ্যাঁ, নিতে হবে। sure. কে বলছো বলো না? হ্যালো, হ্যালো, হ্যাঁ নামটা বলো। মাফি। আচ্ছা, তুমি কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ো? পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, পিরোজপুর, ক্লাস 10-এ উঠবে এবার। 10-এ উঠবে, আচ্ছা ফাইন। এবার বলো যে আমি কোন বিভাগটা 10-এ তোমার জন্য নিয়ে আসবো, মানে কোন বিভাগ থেকে তুমি খেলবে? খেলার মাঠ। বাহ, খেলার মাঠ, চমৎকার। তোমাকে প্রশ্ন করার পর এই বিভাগটি শেষ। প্রথম প্রশ্ন হচ্ছে টেনিস নিয়ে। বর্তমানে টেনিস র্যাঙ্কিংয়ে নারী এককে প্রথম অবস্থানে থাকা তারকা অ্যাঞ্জেলিক কারবার কোন দেশের অধিবাসী? এটাই তোমাকে বলতে হবে। অপশনগুলো হচ্ছে ক যুক্তরাষ্ট্র, খ জার্মানি, ক গ্রেট ব্রিটেন। বলো। গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন, গ্রেট অ্যান্সার, বাট হয়নি, দুঃখিত। চলো সঠিক উত্তরটা আমরা জেনে রাখি, তিনি জার্মান, মানে জার্মানির তিনি। আর একটা ফোন নেই, নাম বলো। হ্যালো, জি, তোমার নামটা বলো এবং কোন স্কুলে কোন ক্লাসে পড়ো? পারভেজ মোশাররফ। আচ্ছা। আমি প্রাইম মডেল স্কুলে পড়ি, ক্লাস 6। খুব ভালো। এবার বলো যে কোন বিভাগটি থেকে প্রশ্ন করব? খেলার মাঠ শেষ, বলো। তুমি দেখতে পাচ্ছ বিভাগগুলো, বলে ফেলো। জানা অজানা। জানা অজানা, দেখা যাক তোমার কতটুকুন জানা আর কতটুকুন অজানা। প্রশ্ন হচ্ছে, মানে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কোন নারী ওয়াঙ্গারি মাথাই পুরস্কার পেয়েছেন? অপশনগুলো হচ্ছে ক মাজেদা খানম, খ তাসনুবা খাতুন, গ খুরশিদা বেগম। পারভেজ মোশাররফ। খ তাসনুবা খাতুন। উত্তরটি আমি নিলাম এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি কারণ সঠিক নয় উত্তরটি। সঠিক উত্তর হচ্ছে গ খুরশিদা বেগম, এবং পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় তিনি এই পুরস্কার পেয়েছিলেন। জন ভাই, তারপর তো অনেকগুলো কাজ চলছে এবং আপনি এখনো বেশ কিছু কাজ করছেন, জি, একটু সেগুলোর কথা শুনতে চাই। কালকে থেকে তো বন্ধন ছবির শুটিং এ যাচ্ছি। আমার প্ল্যান আছে যে এটা শেষ করে আমার একটা মুভি আছে ইফতেখার চৌধুরী পরিচালিত নীলিমা, ওটাতে যাব। তারপর মজার ব্যাপার হচ্ছে ওনার ভাতিজা আছে একজন, মুজাক্কির আদি নাম, তারই আরেকটা প্রজেক্টে আমি যাচ্ছি হচ্ছে আইসল্যান্ড। সো এটার স্টোরি আবার একটু মজার, এটাও হরর, মনে হয় হরর মুভিগুলো আমাকে বেছে বেছে আসে হয়তো। সো হরর একটা, নামটাও সুন্দর। হ্যাঁ আসর, রাইট, আসর নাম মুভিটার। তো এইটার স্টোরি লাইন আপটা অনেক সুন্দর, মানে আমি চাচ্ছি না এখন বলতে। আমি গল্পটা অবশ্যই জানি এবং আমিও আসলে অনুষ্ঠানের মাধ্যমে বলতে পারি যে বাংলাদেশ মেবি ডিফারেন্ট কিছু করতে যাচ্ছে। আইসল্যান্ড কেন? আইসল্যান্ড হচ্ছে কেন, এটা একটা ভালো কোয়েশ্চেন। বেসিক্যালি আমরা তো আশপাশের দেশগুলোতে শুটিং করে থাকি। আমাদের যে ফিল্মের ব্যাপারটা ছিল, স্টোরি লাইন আপের সাথে এমন একটা জায়গা দরকার ছিল যেখানে প্রচন্ড বরফ পড়ে, স্নোফল, মানে এরকম একটা হোয়াইট একটা প্লেস দরকার ছিল। সো এখন ডিরেক্টর সিলেক্ট করেছে, ভালো কিছুই হবে। আর এর পাশাপাশি আমার আরেকটা মুভিরও কাজ চলছে, এজেন্ট 3, মেহেদী হাসিব এবং পনি আবিদিন পরিচালিত। সো এই 3-4টা প্রজেক্ট নিয়ে আপাতত ব্যস্ত আছে। এইখানে তো প্রত্যেকটা চরিত্রগুলো আলাদা, তো একসাথে যখন এই কাজগুলো একের পর এক করছেন তখন এই চরিত্রগুলো আলাদা কিভাবে করেন এক চরিত্র থেকে আরেকটা চরিত্র? খুব একটা সময় আমার মনে হয় পান না। হ্যাঁ, সময় পাইনি, বাট একটা সুবিধা হয়েছে যেটা, যে আমার শুটিংগুলো হাফ হাফ হয়ে আছে। সো আমি জানি যে আমার ক্যারেক্টারগুলো এরকম। সো যখন আমি শুটিং থেকে ব্রেক পাই তখন চেষ্টা করি আবার ওই ক্যারেক্টারে ফিরে যেতে, যে আচ্ছা আমার এই ফিল্মে এই ক্যারেক্টার, ওকে আমি একটু নিজেকে আবার ওভাবে গুছাই।
সো এইভাবে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো এই যে নতুন যে মুভিগুলো করছেন, যে মুভিগুলো মুক্তি পাচ্ছে এখন, সামনে যেগুলো আসছে, কোনো আমরা সবসময় শুনি যে আমাদের আমি সবসময় শুনি না, আমি এটা বিলিভও করি যে এখন আমাদের চলচ্চিত্র খুব ভালো হচ্ছে, খুব ভালো। তারপরও ওইভাবে আমরা এটা কিন্তু স্বীকার করতে হবে যে দর্শক টানতে পারছি না সিনেমা হলে। একজন অভিনেতা হিসেবে, একজন চিত্রনায়ক হিসেবে একটা দুঃখবোধের জায়গা আছে কিনা, এবং থাকলে কি কারণে দর্শক টানতে পারছে না? অবশ্যই আছে। আমাদের কিছু মানে ছোট ছোট প্রবলেম আছে, যেমন আমাদের ফিল্মের এখন যে জায়গাটা আছে, আমরা একটু চেষ্টা করলে অনেক ভালো হতে পারে। যেমন আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, টেকনিশিয়ানদের অভাব আছে, তারপর হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইনারদের অভাব আছে। ফোনে কে আছো? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তোমার নামটা একটু বলো, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, সবকিছু বলো। ভাই আমি দোলা বলছি, জওহরলাল খাতুন গার্লস হাই স্কুল, ক্লাস 6। ফাইন। তুমি কি জানো যে এখন আমরা কোন বিভাগটি খেলবো? জি ছবির গ্যালারি, তাই তো? জি। চলো ছবি দেখাই তোমাকে। প্রথম ছবিটি দেখো। যার ছবি দেখছো ইনি একজন বাঙালি কবি, ছোট গল্পকার এবং চিত্র পরিচালক। তার নাম তোমাকেই বলতে হবে। নামগুলো হচ্ছে ক দিলীপ রায় চৌধুরী, খ নারায়ণ গঙ্গোপাধ্যায়, গ প্রেমেন্দ্র মিত্র। বলো। অপশন খ নারায়ণ গঙ্গোপাধ্যায়। এটা আমি নিলাম, কিন্তু দুঃখিত, ভীষণ দুঃখিত, উত্তর সঠিক নয়, কারণ গ সঠিক উত্তর ছিল প্রেমেন্দ্র মিত্র। আরেকটা ফোন নিয়ে আসি। কে বলছো? হ্যালো, আমি তোয়া। আচ্ছা, তোয়া, খুব সুন্দর নাম। এবার তোয়া বলুক তো যে সে কোন স্কুলে এবং কোন ক্লাসে পড়ে। এইটে পড়ি। এইটে পড়ো, কোন স্কুল? কালেহা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ তোমার পছন্দ? জানাও জানা। জানাও জানা। তুমি কি অনেক টেনশনে আছো? খুব টেনশন লাগছে তোমার? টেনশন দরকার নেই, কনফিডেন্টলি আনসার করে দাও। না জানলেও আমাদের সেটা জানা হবে। উত্তর যেমনই হোক না কেন। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর কোনটি? অপশনগুলো হচ্ছে ক 1988, খ 2010, গ 2016। 2016। 2016, এই কারণে বোধহয় বছর ঠান্ডা একটু কম লাগছে। সঠিক উত্তর। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। 1516 টাকা কম, মানে 500 টাকার বই তোমার কাছে পৌঁছে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সৌরজগতের সবথেকে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ হলো কোনটি? ক শুক্র, খ বুধ, গ মঙ্গল। বলো। তো ক শুক্র। শুক্র উত্তর আমি নিলাম। ব্রিলিয়ান্ট, সঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কাছে তো 1000 টাকার বই চলেই যাবে। এবার কি আরো 1000 টাকার বইয়ের জন্য তুমি খেলবে? হ্যাঁ খেলবো। নিয়ম জানো তুমি? জি। ও আসলে নার্ভাস না, আসলে কনফিডেন্ট। ঠিক আছে, গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ এই সাহসটা দেখানোর জন্য। প্রশ্ন হচ্ছে, বিশ্বের প্রথম সেলফি জাদুঘর কোথায় তৈরি হয়েছে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অপশনগুলো হচ্ছে ক ফিলিপাইন, খ জাপান, গ ফ্রান্স। সেলফি জাদুঘর কোথায় তৈরি হয়েছে? বলো। এটা আমি নিজেই জানতাম না, কোয়েশ্চেনটা পেয়ে ভালো লাগছে। হ্যাঁ, ক ফ্রান্স। ফ্রান্স উত্তরটি নিলাম। মানে তোমার চিন্তার জায়গায় আমি থাকলে তাই বলতাম, কিন্তু সঠিক নয়। আপসেট হও না, আমরা চলো সবাই মিলে জেনে নেই। ফিলিপাইনে। কখনো সুযোগ হলে এটা দেখতে হবে। সেলফি জাদুঘরের কথা বলছিলাম। আচ্ছা, সরাসরি একটু আপনার কাছে আসি এখন। তো সামনে যে কাজগুলো হচ্ছে, এক্সপেকটেশন নিয়ে কথা বলছিলাম, সবকিছু নিয়ে কথা বলছিলাম। একটা প্রশ্নের মুখোমুখি সবসময় হন যে নিজের ইচ্ছের একটা চরিত্র, নিজে করতে চাই এমন একটা চরিত্র, সেই চরিত্রটা কি? সেই চরিত্রটি আমার সালমান স্যারের একটা মুভি ছিল, কিয়ামত থেকে কিয়ামত। তার এটা প্রথম ছবি ছিল। তা আমি যখন প্রথম ফিল্মে আসি, তখন আমার ইচ্ছে ছিল যে এরকম একটা ক্যারেক্টার করি, যে নায়িকাকে নিয়ে ভাগবো, প্রেম করবো, অ্যাডভেঞ্চার থাকবে হ্যাঁ, অনেক। এরকম একটা ব্যাপার থাকবে। সো বলা যায় এটা একটা মানে পছন্দের ক্যারেক্টার। নিশ্চয়ই, শুভকামনা যে তেমনটা আসুক। আসলে কাদেরকে দেখে অনুপ্রাণিত হলেন এই অবভিয়াসলি চিত্রনায়ক আমাদের হওয়ার যারা জন্য? সিনিয়র আছেন, যারা কাজ করে যাচ্ছেন, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো এখনো শিখছি, তাদেরকে দেখছি তারা কিভাবে কাজ করছে, কিভাবে সামনে যাচ্ছেন তারা। সো এগুলো ফলো করে করেই তাদের পিছনে পিছনে যাচ্ছি আর কি। আচ্ছা, এই যে অভিনয়টা করছেন, এটাই পেশা বা এটাই সবকিছু? হ্যাঁ, আপাতত এটাই আছে। ফিউচারে হয়তো বিজনেস করার প্ল্যান আছে। আর যদি দেখা যায় যে ইচ্ছে আছে যে একটা বয়সে গিয়ে ডিরেকশন দেওয়ার, মানে এই ব্যাপারটা না খুব কাজ করে, যে আসলে
এই জিনিসটাও ফিল করার যে ক্যামেরার পিছনে যারা এত কাজ করে তাদের হার্ড ওয়ার্ক, তাদের জন্যই তো আজকে আমরা ক্যামেরার সবকিছু। সামনে। হ্যাঁ, এই যে তারা যে এত কষ্ট করে সবকিছু মেক করে, সে এইটারও যে একটা ইনফ্যাক্ট সেটাই যে আমরা হ্যাঁ, আজকে অনুষ্ঠানটাও করছি এটার হ্যাঁ, পিছনেও কিন্তু অনেক প্রচুর হ্যাঁ মানুষ আছে। সবাই আছেন, এই যে সবাই এত কাজ করছেন। নিশ্চয়ই। সো এইটার যে ফিলটা, এটাও আমি একটু পেতে চাই। তাহলে মনে হবে যে না, আমি মিডিয়ার মোটামুটি সবকিছুর একটা কি বলে এটা শান্তি উপভোগ করার যে ব্যাপারটা। আচ্ছা, নিজের অভিনীত চলচ্চিত্র কিংবা বাংলাদেশে আরো যা চলচ্চিত্র হচ্ছে, অন্যের অভিনীত চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখা হয়? হ্যাঁ, মানে দেখি তো। সে তখন গিয়ে কেমন লাগে, বা যখন বিভিন্ন সমালোচনা আসে এই বিষয়টাকে কিভাবে নেন? আমি খারাপটাকেও ভালো হিসেবে দেখি, আর ভালোটা আমাকে আরো মানে অনুপ্রাণিত করে যে সামনে আরো ভালো কাজ করা। খারাপটাকে ভালো চোখে এই কারণে দেখি, যখন আমি খারাপ কিছু শুনি তখন আমার জন্য ভালো হয় যে হ্যাঁ, এটাকে আমার বেটার করতে হবে নেক্সট ডে। অনেক সময় হয় কি, নিজের ভুলগুলো না নিজে ধরতে পারি না আসলে। সো যখন কেউ বলে যে এই জিনিসটা ভুল, তখন ওটার উপরে ফোকাস চলে আসে যে না, এটা আমার করতে হবে, নেক্সট ডে এটা ভালো করতে হবে। সো এটা আমার জন্য অনেক ভালো জিনিস। আচ্ছা, একটা বিষয় একটু বলি যে বাংলাদেশের যারা স্পেশালি নায়ক নায়িকা হন বা লিড ক্যারেক্টার যারা হন, তাদের সম্পর্কে মাঝে মাঝে আমরা একটা কমপ্লেইন শুনি। সে কমপ্লেইনটা হচ্ছে যে একটি বাইরের দেশে বা বিভিন্ন দেশে আমরা দেখি একটা চলচ্চিত্র যখন শুটিং হয়, চলচ্চিত্র হতে থাকে, তারা সেটার ভিতরে বসবাস করেন, সেটার প্রচারণার জন্য অনেক সময় তারা রাখেন এবং ওই সময় তারা অন্যান্য অনেক কাজ রাখেন না। কিন্তু আমাদের দেশে একটা অভিযোগ আছে যে যারা ইনভলভ থাকেন তারা সেই প্রচারণার জন্য যে পরিমাণ সময়টা দেওয়া দরকার, যে আন্তরিকতা থাকা দরকার, সেটা তারা ওইভাবে দেন না। যদিও আপনি একটু ভিন্ন উদাহরণ তৈরি করেছেন, কালকে শুটিং, আজকে আপনি প্রচারণার অংশ হিসেবে এসেছেন। আমি যেটা বিলিভ করি, আপনি যখন বাজারে একটা পণ্য ছাড়বেন, আপনি যদি এটা প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট না করেন, তাহলে মানুষ তো জানবে না যে এই নামে একটা প্রোডাক্ট আসছে বাজারে। সো ফিল্মটাও কিন্তু এর ব্যতিক্রম না। আপনি যখন একটা ফিল্ম বানাবেন, আপনি যদি মানে প্রমোশন না করেন যে আমি এই নামে একটা ফিল্ম বাজারে দিচ্ছি, তাহলে দর্শক কিভাবে হলে গিয়ে ছবি দেখবে? জানবেই বা কিভাবে? হ্যাঁ, সো আমি এইটা বিলিভ করি যে সবকিছুর আগে প্রমোশন, মার্কেটিং। সো এই তো। আচ্ছা, আমরা একটু সিরিয়াস ইস্যু থেকে একটু অন্য ইস্যুতে যাই। সেটা হচ্ছে যে please. অনেকগুলো মুভিতে কাজ করেছেন, একটা কোনো শুটিং এর ইন্টারেস্টিং ঘটনা একটু শুনতে চাই, কোনো একটা মজার ঘটনা। মানে শুটিং এর ইন্টারেস্টিং ঘটনা বলতে, যে মানে মনে আমার পড়ে? ফার্স্ট মুভি হরর মুভি যেহেতু বলেছি, আমরা গাজীপুরে একটা জায়গায় শুটিং করেছি যেখানে একটা ভাঙা একটা বাড়ি ছিল, মানে মাটি দিয়ে বানানো একটা ঘরের মতো ছিল। তো মজার ব্যাপার, আমরা যখনই শুটিং করতে যেতাম তখনই বৃষ্টি নামতো, আচ্ছা, আর যখন শুটিং থাকতো না তখন আর বৃষ্টি হতো না। যখন এখানে লাইট টাইট দিয়ে হ্যাঁ ক্যামেরা অ্যাকশন, তখনই বৃষ্টি হয়। তো 2 দিন এরকম হলো, 3 দিনের সময় করতে গেলে আবার বৃষ্টি, সবাই টেনশনে পড়ে গেল। আসলে ঘটনা কি হ্যাঁ, হচ্ছে? পরে খবর নিয়ে দেখে ওখানে একটা মাজার ছিল। আচ্ছা মাজারটা এখন আর নেই, বাট ওইটা ওইভাবেই আছে, কিন্তু কেউ জানতো না যে এটা একটা মাজার। আচ্ছা আচ্ছা। সো আমরা পরে লোকেশন চেঞ্জ করার পরে আমাদের শুটিং করতে হয়েছিল। তখন আমার নায়িকা এটা শুনে ভয় পেয়েছিল, 2 দিন জ্বরও ছিল বাই দ্য ওয়ে। আচ্ছা আচ্ছা, এটা একটা মজার কাহিনী। ধন্যবাদ। মজার কাহিনী ধরে রেখে, ওই মজার আবেশটা ধরে রেখেই আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, এবং শেষে আমরা চলে এসেছি। ভীষণ ভালো লাগলো কথা বলতে। শুভকামনা বন্ধনের জন্য, শুভকামনা আপনার নিজের ক্যারিয়ারের জন্য, শুভকামনা সবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। বিদায়বেলায় চলে এলাম, এবং সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো থাকবে। সবার জন্য বিদায়বেলায় যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান, এমনকি এই অনুষ্ঠান উপভোগ করতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।